হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার স্বামীর বড় ভাইয়ের বউয়ের কোনো সন্তান ছিল না। তার স্বামীও এই পৃথিবী ছেড়ে চলে গেছিল। সে অনেক দুঃখী মানুষ ছিল। মাঝে মাঝেই জ্ঞান হারিয়ে যেত তার। আমার স্বামী তাকে ডাক্তারের কাছে নিয়ে যেত, আর ডাক্তারের কাছ থেকে ফিরে তার মন অনেক ভালো হয়ে যেত, আর তার হাতে অনেকগুলো ব্যাগও থাকত। একদিন সে জ্ঞান হারিয়ে পড়েছিল। আমি আমার স্বামীকে বলি যে আমিও তোমাদের সাথে ডাক্তারের কাছে যাব। এটা শুনে আমার স্বামীর বড় ভাইয়ের বউয়ের জ্ঞান ফিরে আসে। একদিন সে জ্ঞান হারিয়ে পড়েছিল, আর আমার স্বামী তাকে হাসপাতালে নিয়ে গেছিল। আমিও তাদের সাথে সাথে গিয়েছিলাম। আমি দেখি যে আমার স্বামী তাকে একটা ঘরে নিয়ে যায়, আর তারপরে আমার স্বামী তার বড় ভাইয়ের বউয়ের সাথে। আমার স্বামীর বড় ভাইয়ের বউয়ের আজ আবার জ্ঞান হারিয়ে পড়েছে। আমার স্বামী তাকে নিয়ে গাড়িতে বসিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছে। দিদির শরীর মন কোনটাই ভালো নেই। কিছুদিন আগে আমার স্বামীর বড় ভাই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তারপর থেকেই দিদি বারবার জ্ঞান হারিয়ে পড়ছে। আমার স্বামীর বড় ভাই আর তার বউয়ের মধ্যে অনেক ভালোবাসা ছিল, তাদেরকে আমি কখনো ঝগড়া করতে দেখিনি। আমার স্বামীর বড় ভাইয়ের হঠাৎ করে হার্ট ফেল হয়ে যাওয়ার কারণে ওনার মৃত্যু হয়। ওনার মৃত্যুর পরে দিদি 4 দিন ধরে কিছু খায়নি। আমি তাকে অনেক খাওয়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে পরিষ্কার না বলে দিয়েছিল। অদ্ভুত ব্যাপার এটাই যে সে কারুর হাতে খাবার খায় না, কিন্তু আমার স্বামী যখন তাকে নিজের হাতে খাবার খাওয়ায় তখন সে খেয়ে নেয়। আমি আর আমার স্বামী তার অনেক যত্ন করতাম। একে তো তার কোনো সন্তান ছিল না, আর এখন সে তার স্বামীকেও হারিয়েছে। তার অবস্থা দেখে আমার অনেক খারাপ মনে হতো। আমার স্বামীর বড় ভাই এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর থেকে সে রোজ জ্ঞান হারিয়ে পড়ত, আর আমার স্বামী তাকে হাসপাতালে নিয়ে যেত। সে আমার কাছে একটা বড় সমস্যা হয়ে উঠেছিল। সে কোনো কাজে হাত দিত না। বাড়ির সব কাজ আমাকে একা করতে হতো। তার উপর আমার 2টা ছোট ছোট সন্তান ছিল, তাদেরকেও আমাকে দেখতে হতো। আমি সারাদিন কাজে ব্যস্ত থাকতাম। আমার স্বামীর বড় ভাইয়ের বউ ভালো ঘরের মেয়ে ছিল। তার বাবার বাড়ির অনেক টাকা পয়সা ছিল, কিন্তু সে একবারও তার বাবার বাড়িতে যায়নি। সে বলে আমি সারা জীবন এখানেই থাকব। দিদির বয়সও কম ছিল, ও চাইলে আবার বিয়ে করতে পারত, কিন্তু ও বলে যে ও সারা জীবন আমার স্বামীর বড় ভাইয়ের বিধবা বউ হয়েই পার করবে। প্রথম প্রথম আমার মনে হতো যে তার এখন মনের অবস্থা ভালো নয়। সময়ের সাথে সাথে সে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন কয়েক মাস পার হয়ে গেছে, কিন্তু দিদি একই রকম হয়ে গেছে। আজকাল আমার তার হাবভাব একটু অস্বাভাবিক মনে হয়। সে সারাদিন ঘরে বসে থাকত। আমি তার জন্য ঘরে খাবার নিয়ে যেতাম। গ্রামের মহিলারা তার সাথে দেখা করতে এলে সে ঘর থেকে বের হতো না, বলতো সে কারুর সাথে দেখা করতে চায় না। সারাদিন সে ঠিক থাকত, কিন্তু যেই আমার স্বামী বাড়িতে ফিরত সে ঘর থেকে বেরিয়ে আসত, আর আমার স্বামীকে ধরে কাঁদতে শুরু করত। সে কাঁদতে কাঁদতে বলতো, তোমার দাদা কেন আমাকে একা রেখে চলে গেল? আমি এখন সারা জীবন কিভাবে পার করব? আমি ভাবতাম যে ও সারাদিন একটু কান্নাকাটি করত না, কিন্তু আমার স্বামীকে দেখেই তার কান্না পেয়ে যেত। এটা দেখে আমার অনেক রাগ হতো। তার যদি এতই কষ্ট হয় তাহলে সে আমাকে ধরে কাঁদতে পারত, নিজেকে হালকা করতে পারত, কিন্তু তা না করে সে আমার স্বামীর ফেরার অপেক্ষায় বসে থাকত। আমার স্বামী সারাদিন কাজ করে অনেক ক্লান্ত হয়ে বাড়িতে ফিরত, আর দিদি তাকে একটু বিশ্রামও করতেও দিত না। সে বাড়িতে ফিরতে না ফিরতেই দিদি তার কাছে গিয়ে কাঁদতে শুরু করত, আর তারপর জ্ঞান হারিয়ে পড়ত। আমার স্বামী তাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেত, আর ডাক্তারের কাছ থেকে ফিরে এলে দিদি একদম ঠিক হয়ে যেত। সে চুপচাপ নিজের ঘরে চলে যেত। আমি আমার স্বামীকে কোনো কাজ করতে বললে সে পরিষ্কার না বলে দিত, বলতো যে আমি এখন অনেক ক্লান্ত, তোমার বোঝা উচিত, এখন সব দায়িত্ব আমার উপরে এসে পড়েছে। আমি চুপ হয়ে যেতাম, কিন্তু তার বৌদি তাকে কিছু বললে সে কখনো না বলতো না। দিদির বয়স কম ছিল, আমার স্বামীরও বেশি বয়স ছিল না। আমার স্বামীর বড় ভাই আমার স্বামীর থেকে 6 বছরের বড় ছিলেন। আমার স্বামীর বড় ভাই বিয়ের পরে আমার শাশুড়ি মা এই পৃথিবী ছেড়ে চলে যান, আর আমার শ্বশুরমশাই আগেই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। বাড়িতে শুধু 2 ভাই থাকত।
আমার স্বামীর বড় ভাইয়ের বউ আমাকে পছন্দ করে বাড়িতে এনেছিল। আমার স্বামীর বড় ভাইয়ের বউ অনেক সুন্দর দেখতে ছিল। আমার স্বামী অনেক হ্যান্ডসাম ছিল। আমি দেখতে সাধারণ ছিলাম, আমার স্বামীর বড় ভাইও সাধারণ দেখতে ছিলেন, কিন্তু অনেক নম্র ভদ্র স্বভাবের ছিলেন। এমনটা কখনো হয়নি যে আমার বড় দিদি তার কাছে কিছু চেয়েছে আর তিনি সেটা দেননি। আমার স্বামী আমার উপর সবসময় রেগে থাকত। বিয়ের প্রথম রাতেও আমার স্বামী আমার উপরে বিরক্ত হয়েছিল, সে কখনো আমার সাথে ভালোভাবে কথা বলতো না। আমার 2টা সন্তান ছিল, কিন্তু আমার বড় দিদির কোনো সন্তান ছিল না। তাও আমি কোনোদিন দেখিনি তাকে আমার সন্তানদেরকে আদর করতে। তার নিজের কোনো সন্তান নেই, সে আমার সন্তানদেরকে কোলে নিয়ে নিজের সন্তানের শখ মেটাতে পারত, কিন্তু সে সারাদিন নিজেকে নিয়েই ব্যস্ত থাকত। বাড়ির সব কাজকর্মের দায়িত্ব সে আমার উপর ছেড়ে দিয়েছিল। নিজে কখনো জিমে গিয়ে নিজের শরীরটা বাড়াতো, আবার কখনো পার্লারে গিয়ে নিজেকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করত। আমার স্বামী আমার থেকে দূরে দূরে থাকত। আমি রাতেই সাজার সময় পেতাম, কারণ আমার বড় দিদি সারাদিন আমাকে রান্নাঘরে ব্যস্ত রাখত। কিন্তু আরহান বলতো, রাতে সেজে কি লাভ? আমি যখন বাড়িতে আসি তখন তুমি ঘেমে ঘুমের মধ্যে থাকো। তুমি এমন ভাবে থাকো যে তোমার দিকে তাকাতে ইচ্ছে করে না। আমি বাড়ি ফেরার আগেই তুমি সব কাজ সেরে তৈরি হয়ে থাকবে। বৌদিকে দেখো কেমন, দাদা বাড়ি ফেরার আগেই সেজে তৈরি হয়ে থাকে, তাকে দেখতে কত ভালো দেখায়। আমি মাঝে মাঝে আরহানের ব্যবহার ঠিক বুঝতে পারতাম না। সমস্যা এটাই যে আমি অনেক সরল আর নরম স্বভাবের মেয়ে ছিলাম। আমি বেশি চালাকি করতে পারতাম না। বিয়ের প্রথম রাতে আমার স্বামী আমাকে বলেছিল যে আমি যেন আমার বড় দিদির কোনো কথা অমান্য না করি, তাই আজও আমি কখনো তার কথা অমান্য করিনি। তার সাথে কোনোদিন ঝগড়া করিনি। আমার শরীরের রং সাদা ছিল, কিন্তু আমার সময় হতো না আরহানের বাড়ি ফেরার আগে সেজে তৈরি হবার। একদিন আমি চেষ্টা করেছিলাম রান্নাঘরের সব কাজ তাড়াতাড়ি সেরে তৈরি হতে, কিন্তু যেই আমি ঘরে যাচ্ছিলাম অমনি আমার বড় দিদি সেজে তার ঘর থেকে বেরিয়ে আসে। এসে বলে, সিজা, তুমি তো আরহানের জন্য স্যালাড বানাওনি। তুমি জানো না ও স্যালাড কত ভালোবাসে? কি রকম বো তুমি? তোমার স্বামীর পছন্দ অপছন্দের ব্যাপারে তুমি কিছুই জানো না। আমাকে দেখো, জামালের সাথে সাথে আমি আরহানেরও পছন্দের খেয়াল রাখি। আমি রান্নাঘরে গিয়ে স্যালাড বানাতে শুরু করি। যখন আরহান বাড়িতে আসে তখন দিদি গিয়ে হাসতে হাসতে দরজা খুলে তাকে সালাম করে। আরহানও হেসে সালাম করে আর বলে, বৌদি, আজ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। তুমি তোমার বোনকেও একটু সাজা শিখিয়ে দিও তো। যখনই আমি বাড়িতে ফিরে আসি তখনই সে রান্নাঘরে ব্যস্ত থাকে। তার কাছে গেলেই আদা রসুন আর হলুদের গন্ধ আমার নাকে পায়, আর আমার মনটাই খারাপ হয়ে যায়। দিদি ফিক ফিক করে হাসতে শুরু করে আর বলে, আরহান, তোমার বউ অনেক সুন্দর। সারা দিনেও তার বাড়ির কাজ শেষ হয় না। আমাকে দেখো, তোমার দাদার ফেরার আগেই সব কাজ সেরে কেমন তৈরি হয়ে যায়। কিন্তু দিদি এই হাসি খুশি চেহারা শুধু আরহানকেই দেখাত। যখন আমার স্বামীর বড় ভাই বাড়িতে ফিরত তখন দিদি আরহানের সাথে গল্প করতে ব্যস্ত থাকত। বাইরে কলিং বেল বাজলে দিদি আমাকে বলতো, সিজা, যাও, দরজাটা খুলে দাও, তোমার দাদা এসেছে। আমি স্যালাড আর রুটি বানিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে দরজাটা খুলতাম আর আমার স্বামীর বড় ভাইকে সালাম করতাম। তারপরে আমি নিজের ঘরে চলে যেতাম। যখন গোসল শেষ করে তাড়াতাড়ি নিচে আসতাম তার আগেই দিদি সবাইকে খাবার দিত। মাঝে মাঝে এমনও হতো যে দিদি আর আরহান খেয়ে নিত। আমার স্বামীর বড় ভাই কাজ থেকে ফিরে ফ্রেশ হয়ে যখন খেতে আসতো তখন ওরা দুইজনে বসে টিভি দেখত আর দাদার খাবারটা টেবিলে ঢাকা দিয়ে রাখা থাকত। দাদা এইসব ব্যাপারে কিছু মনে করত না, দাদা চুপচাপ বসে খেয়ে নিত। আমি যখন খাবার পরে ফ্রি হতাম তখন দিদি বলতো, এইবার তুমি রান্নাঘরটা সামলাও, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। আমি সব বাসনপত্র তুলে সেগুলোকে পরিষ্কার করতে যেতাম আর ভাবতাম যে এর আগেও তো আমি রান্নাঘর সামলেছি, সব রান্নাবান্না আমি করেছি, দিদি তো কিছুই করেনি, সে সারাদিন রূপচর্চায় ব্যস্ত থাকত। বিয়ের 4 মাস পরে আমি মা হতে চলেছিলাম, তখন আরহানও আমার সাথে ভালো ব্যবহার করতে শুরু করেছিল। আমার যখন একটা ছেলে হয় তখন আরহানের সাথে সাথে আমার স্বামীর বড় ভাইও অনেক খুশি হয়েছিলেন। আমার স্বামী সন্তানের অনেক শখ ছিল, তিনি রোজ কাজ থেকে ফিরে আমার ছেলেকে আদর করতেন, কিন্তু আমার বড় দিদি ঠিক তার উল্টো ছিল। সে কোনোদিন আমার ছেলেকে নেয়নি, সে মুখেই বলতো যে সে সন্তান চায়, কিন্তু তার ভিতরে আমি কখনো মায়ের মমতা দেখতে পাইনি। আমার বড় ছেলের যখন 4 মাস বয়স ছিল তখন আমি আবার মা হতে চলি। আমি ভেবেছিলাম আমার শরীরের অবস্থা দেখে আমার বড় দিদির আমার উপরে দয়া হবে, কিন্তু তার কোনো লক্ষণ দেখলাম না। এত ছোট সন্তানকে ছেড়ে আমাকে রান্নাঘরের সব কাজ একা হাতে করতে হতো
আমি যখন আরহানকে বলতে যাই যে দিদি একদম আমাকে সাহায্য করে না, তখন সে অনেক রেগে যায় আর বলে, তুমি এখন নালিশ করা শুরু করে দাও, যাতে আমাদের সংসার নষ্ট হতে থাকে। বৌদিও তো এই বাড়িতে থাকে, সে কখনো তোমার নামে নালিশ করেছে? করেনি, কারণ সে ঘর গড়তে জানে, তোমার মতন ঘর নষ্ট করে না। খবরদার, যদি তুমি আর কোনোদিন বৌদির নামে নালিশ করেছ, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। একটু বেশি কাজ করতে বলা হয়েছে বলে তুমি আমার মাথায় চড়ে বসেছ। আরহান আমার কোনো কথাই বুঝতে চায় না। আমি ভাবি দিদি সারাদিন করে টাকি, রান্নাবান্না করার সব দায়িত্ব সে আমার উপরে ছেড়ে দিয়েছে, পোশাক পরিষ্কার করা আর ঘর পরিষ্কার করার কাজটা সে করত। তাছাড়া আর কি কাজ ছিল তার? আর কোনো কাজ বাকিও ছিল না। দুইটা ছোট সন্তান নিয়ে রান্নাবান্না করতে আমার অনেক সমস্যা হতো। মাঝে মাঝে এমন হতো যে সন্তান আর বাড়ির সব কাজ সামলাতে গিয়ে আমি আরহানকে একদম সময় দিতে পারতাম না। সারাদিন কাজ করে আমি অনেক ক্লান্ত থাকতাম। রাতে বিছানায় শুয়েই আমি ঘুমিয়ে পড়তাম। আরহান আমাকে এই ব্যাপারে আর কিছু বলতো না, সে বলা ছেড়ে দিয়েছিল। আমি ভেবেছিলাম যে সে হয়তো আমার অবস্থাটা বুঝতে পারছে, কিন্তু আসলে ব্যাপারটা একেবারেই তা নয়। 4 মাস আগের কথা। তখন আমার স্বামীর বড় ভাই অনেক চুপচাপ হয়ে গেছিল। তিনি অনেক বেশি গোলডিপ খাচ্ছিলেন। তিনি আগেও গোলডিপ খেতেন, কিন্তু মাঝে মাঝে। এখন আমি ওনাকে সব সময় গোলডিপ খেতে দেখি। আমার স্বামীর বড় ভাইয়ের বউ সেই একই রকম ছিল। সারাদিন নিজের শরীরের খেয়াল রাখত আর সাজ করত। সে অনেক উদাসীন ছিল, শুধু নিজেকেই ভালোবাসত। আমার ছেলেরা যমজ সন্তানের মতন ছিল, একজন অসুস্থ হলে আর একজন অসুস্থ হয়ে পড়ত। একজনের ক্ষুধা পেলে অন্যজনেরও ক্ষুধা পেয়ে যেত। রাতে প্রায়ই আমাকে তাদের জন্য খাবার বানাতে রান্নাঘরে যেতে হতো। আর তখন আমি দেখতাম যে আমার স্বামীর বড় ভাই বসে বসে গোলডিপ খাচ্ছেন। তিনি সারারাত গোলডিপ খেয়ে পার করতেন আর নিজের চিন্তায় মন দিতেন। আমার রান্নাঘরে যাওয়া আসা কোনো কিছুই উনার চোখে পড়ত না। তিনি নিজের মনে কিছু একটা ভাবতে ব্যস্ত থাকতেন। আমি ঘরে গিয়ে দেখি আমার 2টা সন্তান কাঁদছে। আরহানের তাদের কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেছে আর সে অনেক রেগে গেছে। আমি তাদেরকে খাবার খাওয়াই আর তারা চুপ হয়ে যায়। আমি আরহানকে বলি, জামাল ভাই আজকাল অনেক চুপচাপ হয়ে গেছে, গোলডিপ অনেক বেশি খাচ্ছে, উনার কি কিছু হয়েছে? আরহান তখন ঘুমের ঘরে ছিল। সে বলে, অফিসের কোনো টেনশন হবে, ও ঠিক হয়ে যাবে। এই বলে ও পাশ ফিরে শুয়ে পড়ে। সেই কারণটা আমরা আর কেউ জানতে পারলাম না। তার আগেই জামাল ভাই এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। আর আজকাল আমার বড় দিদি একটা নতুন নাটক শুরু করেছে। যেই আরহান অফিস থেকে বাড়িতে ফিরত, সে ঘর থেকে বেরিয়ে তাকে ধরে কাঁদতে শুরু করত। আর তারপরে জ্ঞান হারিয়ে পড়ত। আরহান তাকে ধরে ডাক্তারের কাছে নিয়ে যেত। একদিন আমি দেখি দিদি একটা ভালো স্যুট পরে সুন্দর করে মেকআপ করে ঘর থেকে বেরিয়ে এসে আরহানকে বলে, তোমার দাদা আমাকে এইভাবে দেখতে অনেক পছন্দ করত। সে বলতো আমি যেন সব সময় এইভাবে সেজে থাকি। আরহান বলে, তুমি এখনো এইভাবেই সাজবে? দাদা নেই তো কি হয়েছে, দাদা নিশ্চয়ই উপর থেকে তোমাকে দেখছে। তারপর থেকে সে রোজ সাজতে শুরু করে। সে আজকাল ঘন্টার পর ঘন্টা আরহানের সাথে বসে গল্প করে। আমি আর এইসব দেখতে পারছিলাম না। প্রত্যেক 2-3 দিন পর পরই সে জ্ঞান হারিয়ে পড়ার নাটক করে আর আরহানের সাথে ডাক্তারের কাছে যায়। একদিন আমি দেখি সে যখন ডাক্তারের কাছ থেকে ফেরে, তার হাতে শপিং ব্যাগ। আরহান বলে, বৌদির মন ভালো করার জন্য আমি তাকে শপিংয়ে নিয়ে গেছিলাম, যাতে তার মনে না হয় যে দাদা নেই, তাই তার শখ মেটানোর জন্য আর কেউ নেই। তারপর একদিন আমি যা দেখি সেটা দেখে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। একদিন রাতে সন্তানের কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি আরহান ঘরে নেই। আমি যখন খাবার বানানোর জন্য রান্নাঘরে যাচ্ছিলাম, তখন আমি দিদির ঘর থেকে হাসির শব্দ শুনতে পাই। আমি আস্তে আস্তে দিদির ঘরের দিকে যাই। ঘরের দরজাটা বন্ধ ছিল, কিন্তু জানলাটা খোলা ছিল। আমি জানলা দিয়ে যা দেখলাম সেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি ঘরে এসে কাঁদতে থাকলাম। সন্তানদেরকে খাইয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম। কিছুক্ষণ পরে আরহান হাসতে হাসতে ঘরে আসে। আমাকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখনো জেগে আছো? আমি বলি, তুমি কোথায় ছিলে? আরহান বলে, দাদা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর থেকে বৌদি অনেক ভেঙে পড়েছে। আমি যখন পানি খেতে গিয়েছিলাম, তখন তার ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি তার ঘরে তাকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম। আমি তার দিকে তাকিয়ে বলি, তোমাদের এখানে বৌদিদের কি ধরে সান্ত্বনা দিতে হয়? আরহান আমার দিকে রেগে তাকায় আর বলে, তুমি আমাদের লুকিয়ে লুকিয়ে দেখছিলে? সে আমার বৌদি হয়, আমার দাদার স্ত্রী, আমি তার ছোট ভাইয়ের মতো।
আমি তাকে ছোট ভাই হিসেবে সান্ত্বনা দিচ্ছিলাম, তবে তুমি যদি আমাকে এইভাবে সন্দেহ করো তাহলে একদিন আমি তাকে বিয়ে করে নেব। এটা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমার বাবার বাড়ি অনেক পয়সাওয়ালা বাড়ি নয়, আর আমার আরও ছোট বোনেরা আছে যাদের বিয়ের বয়স হয়ে গেছে, তারা ভালো সম্বন্ধ আসার অপেক্ষায় আছে। আমি 2টা সন্তান নিয়ে আমার বাবার বাড়িতে গিয়ে উঠতে পারবো না। আমি চুপ করে যাই। আমার বড় দিদি দিনকে দিন আরও খারাপ হয়ে উঠছে। আজকাল তো আরহানের সাথে বাইরে খেতেও চলে যায়। সে আমার ওপরে হুকুমও করে। একদিন আমি আর ধৈর্য রাখতে পারি না, আমি দিদির উপরে আওয়াজ করতে শুরু করি আর বলি, আপনার মধ্যে কি কোনো শিক্ষা নেই? সবসময় আরহানের সাথে মিশে থাকেন। আরহান আমার স্বামী, কিন্তু আপনি তাকে রাতে কান্নাকাটি করার নাটক করে ঘরে ডেকে নেন। সেই দিনও আমি দিদির ঘরের জানালা দিয়ে দেখি দিদি আরহানকে ধরে হাসছে আর বলছে, তোমাকে আমার ঠিক জামালের মতন মনে হয়। তোমাকে ধরলে মনে হয় আমি জামালকে ধরেছি। প্লিজ আরহান, তুমি আমাকে ছেড়ে যেও না। আরহান বলে, বৌদি তুমি সবসময় দাদার কথা ভাবো, এইভাবে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। আমি একজন মেয়ে হয়ে কি করে এইসব সহ্য করব? যে ভালোবাসার প্রতি আমার অধিকার সেটা দিদি কান্নাকাটি করে আদায় করে নিচ্ছে। আমার কথা শুনেই দিদি হাসতে শুরু করে আর বলে, তুই যা গিয়ে নিজের চেহারাটা একবার আয়নায় দেখ, তোকে কি আরহানের পাশে মানায়? তোকে ওর পাশে ওর কাজের মেয়ে মনে হয়। আমি বলি, তাহলে আপনি কেন আমাকে নিজের স্বামীর ভাইয়ের বউ হিসেবে পছন্দ করে এনেছেন? তার জন্য কোনো সুন্দরী মেয়ে আনতে পারতেন। মানুষ দেখতে যেমনই হোক না কেন, সে কখনো অন্যায় সহ্য করতে পারে না। আমিও পারছিলাম না। আমার এই কথা শুনেও দিদি হাসতে থাকে আর বলে, আমি ইচ্ছা করে তোর মতন সাধারণ মেয়েকে আরহানের বউ করে এনেছি, কারণ আমি জানতাম যে আরহানের তোর মতন মেয়ে পছন্দ নয়, তাই আমি তোকে আরহানের বউ করে এনেছি। আমার আরহানের জন্য তোর মতনই একটা সাধারণ দেখতে মেয়ের দরকার ছিল, যাতে সে তোর পরিবর্তে আমাকে বেশি দেখে আর আমার বেশি প্রশংসা করে, কারণ আমার সাথে এমনটাই হয়েছিল। আমি অনেক সুন্দরী ছিলাম, কিন্তু আমার বাবা জামালের মতন একজন সাধারণ দেখতে ছেলেকে আমার জন্য পছন্দ করেছিল শুধু তার ভালো ব্যবহার দেখে। যখন আমি বিয়ে করে এই বাড়িতে আসি তখন আমি আরহানকে প্রথমবার দেখি, আর ওকে দেখেই আমি ওর ভালোবাসায় পড়ে যাই। আমি জামালের সাথে বিয়ের রাত পার করি, কিন্তু আমার মনে শুধুই আরহান ছিল। জামাল আমার অনেক প্রশংসা করত, কিন্তু তার মুখ থেকে প্রশংসা শুনতে আমার ভালো মনে হতো না। আমি শুধু আরহানের জন্য সাজতাম। সমস্যা এটাই ছিল যে আরহান সব সময় আমার থেকে দূরে দূরে থাকত। হয়তো আমি ওর দাদার বউ হই, তাই সে আমার থেকে দূরত্ব বজায় রাখত, কিন্তু সেটা আমার ভালো মনে হতো না। আমি মনে মনে আরহানকে চাইতাম। তখন আমার শাশুড়ি মা অনেক অসুস্থ ছিলেন, ওনার আমার সেবা যত্নের প্রয়োজন ছিল, কিন্তু আমার স্বামী বা শাশুড়ি কারোর প্রতি কোনো টান ছিল না। আমি শুধু একজন সুন্দর ছেলে খুঁজছিলাম, আর আরহান আমার মতে অনেক সুন্দর ছিল। জামাল সন্তানদের চেয়েছিল, কিন্তু আমার কাছে আমার শরীরটা বেশি দামি। আমি আমার শরীর এটা নষ্ট করতে চাইনি। এমনটা নয় যে আমি খারাপ বা জামালের মধ্যে কোনো সমস্যা ছিল। আমি ইচ্ছে করেই সন্তানের সমস্যা রাখিনি। আমি সন্তান চাইনি, আর এই অজুহাতে আমি জামালের থেকে দূরে থাকতে পারতাম আর আরহানের কাছে যাওয়ার চেষ্টা করতাম। আমার শাশুড়ি মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে আমি আরহানের সাথে কথা বলতে শুরু করি। জামালের এটাই মনে হয়েছিল যে আমি হয়তো তার ভাইয়ের খেয়াল রাখছি, ওকে ওর মায়ের অভাব বুঝতে দিচ্ছি না। আরহান যখন অফিস থেকে ফিরত তখন আমি সেজে ওর সামনে গিয়ে দাঁড়াতাম আর তাকে জিজ্ঞেস করতাম যে আমাকে কেমন মনে হচ্ছে, কারণ আমি চাইতাম যে ও আমার দিকে তাকাক আর আমার প্রশংসা করুক। ওর মুখ থেকে প্রশংসা শুনে আমার মন ভরে যেত। আরহানের বউ যদি আমার থেকে বেশি সুন্দরী হতো তাহলে আরহান তার প্রশংসা করতে ব্যস্ত হয়ে পড়ত। আমি সেটা কি করে সহ্য করতাম? বিয়ের প্রথম দিন আরহান আমাকে বলেছিল, বৌদি তুমি কেন এমন একটা মেয়েকে আমার জন্য পছন্দ করে আনলে? তুমি তোমার মতন কাউকে আমার জন্য আনতে পারতে। এটা শুনে আমার মন আনন্দে ভরে উঠেছিল। আমি ইচ্ছা করে তোকে সারাদিন রান্নাঘরে ব্যস্ত রাখতাম যাতে তুই কোনো মতেই আরহানের মন জয় করতে না পারিস। এইভাবে ভালোই দিন পার হচ্ছিল, কিন্তু একদিন জামালের আমার উপরে সন্দেহ হয়। সে বুঝতে পারে যে আমি আরহানকে ভালোবাসি। সে আমাকে সেটা জিজ্ঞেস করতে আমি নিজের মুখে সেটা স্বীকারও করে ফেলি। আমি জামালকে এটাও বলে ফেলি যে আমি তাকে ভালোবাসি না, আমি তার সাথে বাধ্য হয়ে সংসার করছি। এটা শোনার পর থেকে জামাল আর আমার সাথে এক ঘরে ঘুমাতো না। সে সারা রাত বাহিরে বসে থাকত। এই কথাটা হয়তো সে সহ্য করতে পারেনি, তাই সে তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন আমার মন প্রাণ শুধুই আরহান। ওই দিনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যেই দিন আরহান তোকে বাড়ি থেকে বের করে দেবে আর আমাকে বিয়ে করবে।
আমি অবাক হয়ে আমার বড় দিদির খারাপ কথাগুলো শুনছিলাম, তখনই আমার চোখ পড়ে যে বাইরের দরজাটা খোলা। সেটা দিয়ে আরহান বাড়িতে ঢোকে আর এসে তার বৌদির শরীরে একটা মারে আর বলে, আমি তোমাকে আমার বড় দিদির মতন দেখতাম আর তুমি আমাকে এইভাবে ঠকালে। আমি যদি তোমার এই খারাপ মানসিকতার কথা আগে জানতাম তাহলে কোনোদিন তোমার সাথে কথা বলতাম না। তুমি আমার দাদাকে মৃত্যুর মুখে পৌঁছে দিয়েছ। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে আমি তোমাকে প্রাণে শেষ করে দিব। আরহানের রাগ দেখে মনে হচ্ছিল যে সে তার বৌদির সব কথা শুনে ফেলেছে। আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালাম যে আরহান সবটা জেনে গেছে। আমার কথা তো সে কখনোই বিশ্বাস করত না। ভালো হয়েছে ও নিজের কানেই সবটা শুনেছে। দিদি বাড়ি থেকে বেরিয়ে যায়। আরহান আমার সামনে মাথা নিচু করে বলে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অন্যায় করেছি। নিজের সৌন্দর্যের উপর গর্ব করা ভালো, কিন্তু জীবনে অনেক কিছু পছন্দ না হলেও সেটাকে মেনে নিতে হয়। সৃষ্টিকর্তা আমাদের জন্য যাকে বেঁচেছে তাকে আমাদের গ্রহণ করা উচিত। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।